আমাদের সৌরমণ্ডলের সর্বোচ্চ দ্বিতীয় প্রভাবশালী গ্রহ হচ্ছে জুপিটার। এই জুপিটার এতটাই বিশাল যে এর ভর আমাদের সৌরমণ্ডলের বাকি সব কয়টি গ্রহের মোট ভরের প্রায় 2.5 গুণ। এটি আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে বড় গ্রহ এবং জুপিটারের চারপাশে 80 থেকে 95টির মতো চাঁদ বা উপগ্রহ রয়েছে, যার ফলে জোবিয়ান সিস্টেমকে আলাদা করে দেখলে এটিকেই সৌরমণ্ডল ভাবার মতো ভুল হতে পারে। জুপিটারের কোনো সলিড সারফেস নেই এবং এর বায়ুমণ্ডল সার্বক্ষণিক বিশাল বিশাল ঝড় দ্বারা বিদ্যমান থাকে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গ্রেট রেড স্পট, যা একটি বিশাল ঘূর্ণিঝড় এবং এর সাইজ আমাদের পৃথিবীর চেয়েও বড়। সৌন্দর্যের দিক থেকেও জুপিটার পিছিয়ে নেই। জুপিটারকে কাছ থেকে দেখলে মনে হবে কোনো এক শিল্পীর তুলিতে আঁকা এক ছবি। এখন পর্যন্ত 8টি স্পেসক্রাফট জুপিটারের পাশ দিয়ে উড়ে যাওয়ার সময় জুপিটার প্রচুর ছবি পৃথিবীতে পাঠিয়েছে। পরবর্তীতে অবশ্য শুধু জুপিটারকে উদ্দেশ্য করে বেশ কিছু স্পেস মিশন পরিচালনা করা হয়েছে। আজকের ভিডিওতে জুপিটার এবং জুপিটারে পরিচালিত বিভিন্ন স্পেস মিশন সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হবে। তো বন্ধুরা, আমার সাথেই থাকবেন। ফিরছি ইন্ট্রোর পরে। প্রাচীনকাল থেকেই জুপিটার মানুষের কাছে পরিচিত ছিল, তবে জুপিটারকে একটি স্টার বা তারা মনে করা হতো। 1610 সালে গ্যালিলিও সর্বপ্রথম পর্যবেক্ষণের মাধ্যমে বুঝতে পারেন যে জুপিটার একটি গ্রহ এবং এর চারপাশে 4টি উপগ্রহ রয়েছে, যাদেরকে বর্তমানে গ্যালিলিয়ান মুন বলা হয়। এদের নাম যথাক্রমে আয়ো, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো। গ্যালিলিওর সময়ে জুপিটার যে একটি গ্রহ, এই তথ্য ছাড়া আর তেমন কিছুই মানুষের জানা ছিল না। পরবর্তীতে পায়োনিয়ার 10, 11, ভয়েজার 1, ভয়েজার 2 এদের মাধ্যমে অনেক কিছু জানা যায় জুপিটার সম্পর্কে। তবে শুধুমাত্র জুপিটারকে জানার উদ্দেশ্যে লঞ্চ করা প্রথম স্পেস মিশনটি হচ্ছে নাসার জুনো মিশন, যার উদ্দেশ্য ছিল জুপিটারের অ্যাটমসফিয়ার, কোর, ম্যাগনেটিক ফিল্ড এই বিষয়গুলোকে ভালোভাবে স্টাডি করা। জুনো মিশন লঞ্চ করা হয় 2011 সালের আগস্ট মাসে। জুনো এর গতিপথ ঠিক এমনভাবে সেট আপ করা ছিল যে 2011 সালে লঞ্চ করার পর তা 2013-তে আবার পৃথিবীর কাছাকাছি চলে আসে। তবে এই কাছাকাছি আসার উদ্দেশ্য ছিল পৃথিবীকে ব্যবহার করে এর গ্র্যাভিটি অ্যাসিস্টের মাধ্যমে জুনো এর গতিপথ বাড়িয়ে নেওয়া। ফলে 2013 সালে জুনো পৃথিবীর গ্র্যাভিটি ব্যবহার করে দ্বিতীয় সর্বোচ্চ গতি ঘন্টায় 2,65,000 কিলোমিটার গতিতে জুপিটারের দিকে যাত্রা শুরু করে। এই যাত্রাপথে যোগাযোগ করার ইনস্ট্রুমেন্ট ছাড়া বাকি সকল কিছু বন্ধ করে দেওয়া হয়। 2011 সালে লঞ্চ করার 5 বছর পর 2016 সালের জুলাই মাসে জুনো জুপিটারে পৌঁছায়। জুনো জুপিটারে পৌঁছানোর পর ডিঅরবিট বার্নের মাধ্যমে গতি কমিয়ে একটি উপবৃত্তাকার অরবিটে জুপিটারকে প্রদক্ষিণ করতে থাকে। তবে এই অরবিট এমন ছিল যে জুনো যেন জুপিটারের উচ্চ ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব থেকে নিরাপদ দূরত্বে থাকে। এই উপবৃত্তাকার অরবিটে প্রদক্ষিণকালে জুনো জুপিটারের প্রচুর সায়েন্টিফিক ডাটা সংগ্রহ করে এবং সেই সাথে প্রচুর ছবিও তোলে। জুপিটারের বায়ুমণ্ডল মূলত অ্যামোনিয়া আইস, অ্যামোনিয়াম হাইড্রোসালফাইড ক্রিস্টাল এবং আইস ওয়াটার ওয়েপার দিয়ে তৈরি। বায়ুমণ্ডলের নিচে রয়েছে লিকুইড হাইড্রোজেন। আমাদের ক্ষেত্রে যেমন বায়ুমণ্ডলের পর সলিড সারফেস রয়েছে, কিন্তু জুপিটারে এমন সলিড সারফেস নেই, সেখানে রয়েছে লিকুইড হাইড্রোজেন। আমাদের পৃথিবীতে স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন গ্যাসীয় অবস্থায় থাকলেও জুপিটারের এক্সট্রিম প্রেসারের কারণে সেখানে হাইড্রোজেন লিকুইড অবস্থায় থাকে। জুপিটারের বায়ুমণ্ডলের নিচে প্রেসারের পরিমাণ পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের যে প্রেসার থাকে তার চেয়েও 5 লক্ষ গুণ বেশি, আর এত চাপের কারণেই হাইড্রোজেন লিকুইড অবস্থায় বিরাজ করে। জুপিটারের আরও গভীরে গেলে সেখানে লিকুইড হাইড্রোজেন চার্জ মেটালিক হাইড্রোজেনের মতো আচরণ করে, কারণ যত গভীরে যাওয়া যায় প্রেসার ততই বাড়তে থাকে। ফলে সেখানে হাইড্রোজেন মেটালের মতো আচরণ করে, যার ফলে হাইড্রোজেনে ইলেকট্রন প্রায় মুক্তভাবে বিরাজ করে এবং ইলেকট্রন মুক্তভাবে বিরাজ করার কারণে সেখানে ইলেকট্রিসিটি তৈরি হয় এবং এজন্যই জুপিটারের চারপাশে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তবে জুপিটারের কেন্দ্র কেমন তা এখনও অস্পষ্ট। প্রথমে মনে করা হয়েছিল জুপিটারের কেন্দ্রে হয়তো পৃথিবীর সাইজের ভারী বস্তুর সলিড কোর রয়েছে, কিন্তু জুনো স্পেসক্রাফটের পাঠানো ডাটা সেটাকে সমর্থন করে না। ফলে জুপিটারের কোর আসলে কেমন তা এখনও অস্পষ্ট।
পৃথিবীতে থাকা মেঘে যেমন বিদ্যুৎ চমকায়, তেমনি জুপিটারে থাকা বিশাল মেঘেও প্রতিনিয়ত বিদ্যুৎ চমকায় বা বজ্রপাত সংঘটিত হয়, এবং এদের উজ্জ্বলতা পৃথিবীর বজ্রপাতের তুলনায় অনেক বেশি। অন্যদিকে গ্রেট রেড স্পট এটি একটি অ্যান্টিসাইক্লোন, যা গ্রহের দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। জুনো লঞ্চ করার পর 2016 থেকে 2021 সাল পর্যন্ত জুপিটারকে প্রদক্ষিণ করার কথা ছিল, কিন্তু পরবর্তীতে এই মিশন 2025 সাল পর্যন্ত বর্ধিত করা হয়। এই সময়সীমা অতিক্রম করার পর প্ল্যানেটারি প্রোটেকশন গাইডলাইন অনুযায়ী জুনোকে জুপিটারে পতিত করা হবে, এবং এর মাধ্যমেই জুনো মিশনের সমাপ্তি ঘটবে। জুনো শুধুমাত্র জুপিটার সম্পর্কে আমাদের ধারণা সমৃদ্ধ করেছে এমনটা কিন্তু নয়, এটি জুপিটারের আইসি মুনগুলো সম্পর্কেও অনেক ধারণা দিয়েছে। ধারণা করা হয় ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো এই সকল আইসি মুনের সলিড সারফেসের নিচে যথেষ্ট পরিমাণ লিকুইড ওয়াটার রয়েছে। তবে এই ধারণা কতটা সঠিক তা যাচাই করার জন্য 2023 সালে জুপিটারে একটি নতুন স্পেস মিশন পরিচালনা করা হয়, যার নাম ছিল জিউস। জোবিয়ান সিস্টেমের প্রথম 4টি উপগ্রহ হচ্ছে আইও, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো। এই 4টি উপগ্রহের মধ্যে আইও জুপিটারের সবচেয়ে কাছের উপগ্রহ। এটি খুবই অশান্ত এবং এতে রয়েছে বিশাল বিশাল আগ্নেয়গিরি। এটি জুপিটারের কাছে হওয়ার ফলে জুপিটারের শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে খুবই অস্থিতিশীল অবস্থায় থাকে। তবে এই 4টি উপগ্রহের মধ্যে ইউরোপিয়ান স্পেস এজেন্সির জিউস মিশনের মূল টার্গেট হচ্ছে ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো, বিশেষ করে গ্যানিমিড, কারণ ধারণা করা হচ্ছে এই 3টি উপগ্রহই জিওলজিক্যালি অ্যাক্টিভ, অর্থাৎ এদের আই সারফেসের নিচে লিকুইড ওয়াটার থাকতে পারে। এখন একবার ভেবে দেখুন মানুষের চিন্তা কতটা সুদূর প্রসারী। এত দূরে থাকা জুপিটারে মানুষের তৈরি যন্ত্র বিচরণ করছে, এবং এভাবেই প্রতিনিয়ত মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাচ্ছে। মানুষের তৈরি করা সবচেয়ে দূরে থাকা বস্তুটি হচ্ছে ভয়েজার 1, যা বর্তমানে সোলার সিস্টেমের বাইরে রয়েছে, এবং এটা একসময় মানুষের আয়ত্তেরও বাইরে চলে যাবে। ভয়েজার 1 এবং ভয়েজার 2তে অন্য কোনো সভ্যতার জন্য গোল্ডেন রেকর্ডের মাধ্যমে মেসেজ দেওয়া রয়েছে। ভয়েজার 1 এবং ভয়েজার 2 কিভাবে এত দূরে যেতে পারলো, এখনও কিভাবে এদের সাথে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়, সেই সাথে গোল্ডেন রেকর্ড, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে জানতে অবশ্যই আমার এই জানা অজানা রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।